সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যারা এই মুহূর্তে আমাদের লাইভে সংযুক্ত আছেন, সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিডি নিউজ 999 একটি অনুসন্ধানী জাতীয় সংবাদ সংস্থা। আমরা প্রান্তিক পর্যায় থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত যে সমস্ত অবহেলিত মানুষ যারা চাকরিজীবী, ব্যবসায়ী বা রাজনীতিবিদ, অর্থনীতিবিদ যে অবস্থানেই আছেন, যারা যে সমস্যায় থাকেন, সেই সমস্যা আমরা তুলে ধরার চেষ্টা করি এবং জাতির সামনে সেই তথ্য বিশ্লেষণ করার চেষ্টা করি। আমরা যে তথ্যটা পাই হুবহু সেই তথ্যটাই জাতির সামনে উঠিয়ে ধরি এবং যথাযথ কর্তৃপক্ষের নিকট সেই তথ্য প্রেরণ করি। সিদ্ধান্ত তাদের, এবং ভুক্তভোগীদের যাবতীয় তথ্যগুলি আমরা তাদের সামনে তুলি। তদ্রূপ আমরা এখন প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত আছি লাগাতার শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি থেকে। আমরা দেখতে পাচ্ছি গত 29 এপ্রিল সোমবার সকাল 10টা থেকে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে এই অবস্থান কর্মসূচি পালন করছেন। এবং এই অবস্থান কর্মসূচি তাদের দুইটি দফা। একটা হচ্ছে অন্যান্য বাহিনীর সদস্যদের ন্যায় তাদের চাকরি জাতীয়করণ এবং গ্রাম পুলিশ সদস্যের সার্বজনীন পেনশন স্কিমের আওতাভুক্ত করণ। মূলত এই দুইটি দাবি নিয়েই তারা এখানে অবস্থান করতেছেন। আমরা জানতাম যে তারা হয়তো অনেকে জানার ভুল বা তথ্যগত ভুল থাকতে পারে যে তারা অনেক বেতন পায় বা ভালো অবস্থান আছে, কিন্তু প্রকৃত পক্ষে তাদের যে বেতন বা কাঠামো, তাদের বোনাস কাঠামো, তাদের যে সমস্ত ইউনিয়ন পরিষদ স্বাবলম্বী নেয়, তাদের ওইখানে বকেয়া বেতন সহ তার দুর্বিষহ একটা জীবনের মধ্যে আছে। আমরা এইখানে তাদের সঙ্গে কথা বলে এই তথ্যগুলি পেয়েছি এবং এই আন্দোলনের সার্বিক দিক থেকে সার্বিক খোঁজখবর আপনাদেরকে আমরা প্রতিনিয়ত জানানোর চেষ্টা করব। প্রতিদিন আপনাদেরকে লাইভের মাধ্যমে জানাবো এবং এই অবহেলিত জনগোষ্ঠী যাতে তাদের দাবিগুলি, ন্যায্য দাবিগুলি আদায় করতে পারে, সেই জন্য আমরা জাতির সামনে তথ্যগুলি তুলে দেবো এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব। প্রিয় দর্শক, যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং লাইভটি শেয়ার করে দিয়ে এই অবহেলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করবেন। আমরা এখন কথা বলবো এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণ 2 দফা দাবি কর্মসূচির। তারা একটা নাম দিয়েছেন বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ লাল মিয়া। আমরা লাল মিয়ার কাছে শুনবো তার আন্দোলনের তথ্য উপাত্ত। আসসালামু আলাইকুম। আপনারা কেন আন্দোলনে আসলেন? আপনারা তো সমাজের শান্তি শৃঙ্খলা নিরাপত্তার দায়িত্বে থাকেন, তো ওই নিরাপত্তার দায়িত্ব বাদ দিয়ে কেন আন্দোলনে আসলেন? সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আমরা গ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করি। তো আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য চাকরির সমস্ত জীবনটা, বৃদ্ধ হলে 60 বছরে 59 বছরে রিটায়ার্ডে যায়, তখন বৃদ্ধ হয়ে যায়। এই বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমরা মানুষের জানমালের নিরাপত্তা, আইন শৃঙ্খলা রক্ষা করে থাকি। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমরা যখন অবসরে যাই, অবসরে গিয়ে আমাদের নিজেদের যখন ভিক্ষাবৃত্তি করে খাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকে না। বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে আমাদের বেতন নিয়ে ধারণ করা হয়েছে 6500 টাকা। কিন্তু 2011 সালে বাংলাদেশ সরকার কর্তৃক গ্যাজেট প্রকাশ হয়েছে। সেই গ্যাজেটে জাতীয়করণের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জাতীয়করণের গ্যাজেটটি প্রকাশ হয়েছে। এই গ্যাজেট থাকা সত্ত্বেও গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয় বেতন গ্যাজেট মোতাবেক দিচ্ছে না। 2009 সালেও প্রজ্ঞাপন হয়েছিল। এমনকি 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেহনতি মানুষের পাশে থেকেছেন। তিনি গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে জাতীয়করণের প্রজ্ঞাপন পত্র বাস্তবায়নের জন্য নির্দেশ দিয়েছিল। সেটি 1/1/1976 প্রজ্ঞাপন পত্র জারি হয়েছিল। কিন্তু স্বাধীনতার 53 বছরেও সেই প্রজ্ঞাপন পত্রটি বাস্তবায়ন হয়নি। বর্তমানে তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা এই দেশের হাল ধরেছেন, দেশে উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন। হতদরিদ্র দেশ থেকে আজকে উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে, ডিজিটাল দেশে পরিণত হয়েছে। কিন্তু দুঃখজনক ব্যাপার, সেই ব্রিটিশ আমল থেকে দায়িত্বরত গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা দীর্ঘ দিন যাবৎ তারা এখানে কাজ করে যাচ্ছে, তাদের ভাগ্যর পরিবর্তন হয়নি। কালের পর্যায়ক্রমে তাদের নামের পরিবর্তন হয়েছে। নিগাবন, বিভিন্ন সময় বিভিন্ন নাম গ্রাম পুলিশের ছিল, চৌকিদার, বর্তমানে নাম পরিবর্তন করে তাদের নাম গ্রাম পুলিশ করা হয়েছে। ডিজিটাল বাংলাদেশে তাদের নামের পরিবর্তন হলেও তাদের ভাগ্যের পরিবর্তন হয়নি।
মাত্র 6,000 টাকা, 6,500 টাকা গ্রাম পুলিশ সদস্যদের বেতন নির্ধারণ করা হয়েছে, যা শ্রম আইনেও নেই। এবং আমরা সেই টাকা দিয়ে বর্তমান সময়ে কোনোভাবেই চলতে পারছি না, যে কারণে বাধ্য হয়েই বঙ্গবন্ধু আদর্শ গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অবস্থানের সিদ্ধান্ত নিয়েছি। এই অবস্থান লাগাতার চলবে যতক্ষণ পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা দৃষ্টিগোচর না আসবে, সে নিজের থেকে না বলবে, ততক্ষণ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি থেকে সরে দাঁড়াবো না। ধন্যবাদ। আপনার সুনির্দিষ্ট দাবিটা কি? সুনির্দিষ্টভাবে দাবিগুলি কি? আমার সুনির্দিষ্ট দাবি একটা, সেটা হচ্ছে 2011 সালের গ্যাজেট বাস্তবায়ন। মানে গেজেটে কি পাস করবে, আপনার জন্য কি পাস করবে? গ্যাজেটে আমার জাতীয় বেতন স্কেল, আমি সরকারি কর্মচারী, 2011 সালের গ্যাজেটে আমাকে সরকারি কর্মচারী করা হয়েছে। সরকারি কর্মচারী যদি আমাকে চতুর্থ শ্রেণী বা বর্তমান 20তম 19তম গ্রেড আসে, 20তম গ্রেডে আমার বেতন থাকার কথা, সেখানে 20তম গ্রেডে না দিয়ে মাত্র 6,500 টাকা আমার বেতন বর্তমানে দেওয়া হচ্ছে। আমি সেই গ্যাজেটটা, সরকারি গ্যাজেটটাই বাস্তবায়ন চাচ্ছি। আচ্ছা, এখন আপনারা গত 29 তারিখে এখানে আন্দোলন করতে এসেছেন। আপনারা সবসময় সমাজে শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকেন। দুষ্কৃতকারীরাও চেষ্টায় থাকে যে গ্রাম পুলিশ কখন ঘুমাবে, কখন আমি গাঁজা বেচবো, কখন আমি সমাজে বিশৃঙ্খলা তৈরি করবো। এখন আপনারা এখানে আন্দোলনে আছেন, তাহলে ওইখানকার অবস্থা কি? সুন্দর একটি প্রশ্ন করেছেন। আসলে যে এই প্রচন্ড গরম, দাবদাহতা, কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে কেউ বের হয় না। এই গরমে স্ট্রোকের ঝুঁকি বেশি। তারপরেও সেসব কথা চিন্তা না করে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা তো দায়িত্ব পালন করেই থাকি, সরকারের কি দায়িত্ব নেই যে আমাদের সংসারের দায়িত্বটা তার নেওয়া? রাষ্ট্রীয়ভাবে যেই বিধান আছে, সংবিধানে আছে যে একজন চাকরিজীবী তার চাকরির বেতন থেকে 5টা মৌলিক চাহিদা পূরণ করার কথা: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। কিন্তু গ্রাম পুলিশ তা করতে পারতেছে না। সেই কারণে বাধ্য হয়ে এখানে এসেছি। আর অধিকার আদায় করার জন্য আমার কর্মস্থল ত্যাগ করার বিধান অবশ্যই আমার আছে। আচ্ছা, আপনি কোন এলাকায় কাজ করেন? আমি ঢাকা জেলা ধামরাই থানা 6 নং কুশর ইউনিয়ন পরিষদের দফাদার হিসেবে কর্মরত আছি। দফাদার হিসেবে কর্মরত আছেন। আচ্ছা, এখন এই দাবি দেওয়া বিষয়ে আপনি সরকারি ঊর্ধ্বতন কোনো কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছেন বা কোনো চিঠিপত্র, আবেদনপত্র করেছেন? ইতিপূর্বে আমরা সারা বাংলাদেশ থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা ইউনো মহোদয়ের নিকট স্মারকলিপি দিয়েছি, ডিসি জেলা প্রশাসক মহোদয়ের নিকট স্মারকলিপি দিয়েছি, এবং আমাদের স্থানীয় সরকার মন্ত্রী বরাবরও স্মারকলিপি দিয়েছি, মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চেয়েও আবেদন করেছি, কিন্তু কোনো ফলাফল আমরা পাইনি। আচ্ছা, আপনাদের এই ফলাফল না পাওয়াতেই আপনারা এই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানে। এখানে আপনারা কতদিন অবস্থান করবেন? এখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রী যতক্ষণ পর্যন্ত আমাদের বিষয়টি তিনি স্বয়ং নিজে না দেখবে এবং তার মুখ থেকে আপনাদের মাধ্যম দিয়ে হয়তোবা আমরা তার সাক্ষাৎ পাবো না, আমরা সাংবাদিকদের মাধ্যম দিয়েই যখন জানতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রী সরাসরি তিনি নিজে আমাদের বিষয়টা দেখছে, আমরা ততক্ষণ পর্যন্ত এখানে আমরা অবস্থান ধর্মঘট চালিয়ে যাব। আচ্ছা, ধন্যবাদ। আমরা আরেকজন ব্যক্তির সঙ্গে কথা বলি, তাদের বেতন কাঠামো বা তাদের দাবি দেওয়া বিষয়ে আরেকজনের সাথে কথা। ভাই, আপনার নাম কি? আমার নাম কৃষ্ণদন চৌধুরী। কি নাম? কৃষ্ণদন চৌধুরী। আপনি কোন এলাকায় কাজ করেন? আমার ডিস্ট্রিক্ট হচ্ছে নেত্রকোনা আর থানা হচ্ছে মোহনগঞ্জ আর 3 নং কিতুলিয়া ইউনিয়ন পরিষদের আমি একজন গ্রাম পুলিশ। আমার ওয়ার্ড হচ্ছে 5 নম্বর ওয়ার্ড। জি, আপনি এখানে কিসের দাবি দেওয়ার ভিত্তিতে এখানে আসছেন? না, আমি আসি এখানে বলতে এই যে আমাদের দাবিগুলো তো এই জায়গায় আছে। এই দাবির জন্য আমরা আসছি যে আমরা দিলা ডাইল ভাত খাওয়ার জন্য আসছি, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা আসছি। আমরা চাই শুধু একটাই, জাতীয়করণ। আমাদের বর্তমানে জীবনমান খুব কষ্টে চলছে। আমাদের না হারি কানতে, না হারি হাসতে, মানে কিছুই করতে পারতেছি না। আমরা আমাদের ছেলে মেয়ে নিয়ে আমরা সংসারই করতে পারতেছি না। আমাদের বর্তমানে গ্রাম পুলিশের এমন পর্যায়ে আমরা ঠেকে গেছি, মানে কি আর বলবো, দুঃখের কোনো সীমা নেই আমাদের। আমাদেরকে দেখার মতন মনে করি। আর কি বলবো আপনাদের কাছে, সবাই ঠিক আছে। আর আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, আমাদেরকে একটু দেখেন, আমরা খুব কষ্টের মধ্যে আছি। আমাদের জীবনমান খুব কষ্টের। 6,500 টাকা বেতন আর হাজিরা ভাতা আমাদের হচ্ছে 1200 টাকা, মোট 7,700 টাকা।
অনেক ইউনিয়ন পরিষদে আছে, দেখা গেছে খালি সরকারি অংশটা 3250 টাকা দেয়, আর বাকিটা আমরা পাই না। তা আমাদের জীবন মান খুব কষ্টের। আপনারা সাংবাদিক আমাদেরকে একটু আপনারা মানে সবকিছু তুলে ধরেন যে আমরা আমাদের জীবন মান ভালোভাবে থাকতে পারি। আমরা আপনার ডিউটি কতক্ষণ করতে হয় আপনাদের? ডিউটি আমাদের 24 ঘন্টা। কিভাবে 24 ঘন্টা ডিউটি করেন? মনে করেন রাত্রে যদি আমাদের ওসি স্যারে ফোন করে বা আমাদের ভিটু অফিসার আছে উনি যদি ফোন করে বলে যে তোমার ওয়ার্ডে একজন লোক ধরতে হবে বা একজন মানে যে কোনো পর্যায়ে ফোন করলে আমরা যেতে হয়। একটা আসামি ধরতে গেলেও আমাদের যেতে হয়। জি, এবং একজন মানুষ যদি মারা যায় তার জন্য একটা সার্টিফিকেট, মৃত্যু সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট, ওটা কিন্তু আমরা করি। একটা বাচ্চা যদি জন্ম হয় এই বার্থ সার্টিফিকেটটাও কিন্তু আমরা করি। আমাদেরকে দিয়ে A to Z পর্যন্ত কাজ করা হয়। এবং আমরা মনে করি আমরা সমস্ত প্রতিনিধিদের কথা একমাত্র গ্রাম পুলিশে শুনে, সবার কথাই শুনে, বিনিময়ে আমরা আমাদের ন্যায্য দাবি আমরা পাইতেছি না। এখন আপনাদেরকে আমরা একটাই অনুরোধ করবো, আমরা যেন দুটো ঢাইল ভাত খেয়ে মরতে পারি সেই ব্যবস্থাটা আপনারা একটু করে দেন। আমাদের একটাই অধিকার, শুধু জাতীয় করেন। জি, ধন্যবাদ। বলবেন কথা বলবেন? আমি আর কেউ বলবে কি? আরেকটু বলি। বলুন। সভাপতি লাল মিয়া আর একটু কথা বলতে চাচ্ছেন জাতির উদ্দেশ্যে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উদ্দেশ্যে উনি আরো কথা বলতে চাচ্ছেন। আমরা তার কথাটা আবার শুনি, বলেন। আপনি সুন্দর একটি প্রশ্ন করেছিলেন যে আমাদের 24 ঘন্টা কিভাবে ডিউটি। আসলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা শুধু 24 ঘন্টায় ডিউটি করে না। গ্রাম পুলিশের একটা চাকরি আছে, আমরা একটা দপ্তর না, আমরা স্থানীয় সরকারে নিয়োগপ্রাপ্ত হয়ে ইউনিয়ন পরিষদে কর্মরত, কিন্তু আমাদের কয়েকটি দপ্তরের কাজ করতে হয়। রাত্রিতে আমাদের পুলিশের সাথে গিয়ে আসামি ধরতে হয়, সেটা স্থানীয় সরকারের কাজ না, সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাজ। কিন্তু সেই দায়িত্বটাও গ্রাম পুলিশ সদস্যরা পালন করে। কোনো মৎস্য বিভাগের কর্মকর্তার ইউনিয়ন পর্যায়ে কোনো ট্রেনিং থাকলে গ্রাম পুলিশের মাধ্যমেই সমস্ত ইউনিয়ন পরিষদে খবর দেওয়া হয় এবং সেই অনুষ্ঠান পরিচালনা করা হয় গ্রাম পুলিশের মাধ্যমে। কৃষি দপ্তরের যে সকল পণ্য মাননীয় প্রধানমন্ত্রী বিতরণ করেন কৃষি দপ্তরে, সেখানেও গ্রাম পুলিশ দায়িত্ব পালন করে। মোট কথা সব সেক্টরে এই গ্রাম পুলিশকে দিয়ে দায়িত্ব পালন করানো হচ্ছে, কিন্তু তার বেতন তাকে, প্রাপ্য বেতন মজুরি তাকে দেওয়া হচ্ছে না। সেক্ষেত্রে আমরা মানবতর জীবনযাপন করতেছি। আর বিষ খাওয়া বা ফাঁসি দিয়ে গ্রামে অনেকে আত্মহত্যা করে, তখন দেখা গেল যে 8টা 9টা 10টার দিকে এই আত্মহত্যার ঘটনাটা ঘটেছে। এই সারা রাত্রি পাহারা দেওয়ার দায়িত্ব পড়ে গ্রাম পুলিশের। একটা লাশের পাশে সারা রাত্রি রাত জেগে বসে থাকতে হয় এই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে। পরের দিন সকালবেলা পুলিশ এসে লাশ নিয়ে যায়। সেই লাশটা পুলিশ হাত দিয়ে ধরেও না, বেশিরভাগই গ্রাম পুলিশ বাহিনীর সদস্যকে সেই লাশ উঠাইতে হয়। মরা পচা গলা লাশ গ্রাম পুলিশ ইতিপূর্বে বহুবার উঠিয়েছে। তাছাড়া সরকারি যত সব যে এই যে বর্তমানে নির্বাচনী দায়িত্ব, এই নির্বাচনী দায়িত্ব গ্রাম পুলিশ পালন করে থাকেন এবং সেখানে গোলযোগ সৃষ্টি হয়ে গ্রাম পুলিশের মৃত্যুবরণ হয়েছে, এমন ঘটনা এই বাংলাদেশে ঘটেছে। কিন্তু গ্রাম পুলিশের জীবন মানের উন্নয়নের কথা কেউ চিন্তা করতেছে না। আমাদের একটাই দাবি যে মাননীয় প্রধানমন্ত্রী তিনি এদেশে 10 লক্ষ রোহিঙ্গাকে জায়গা দিতে পারে, 10 লক্ষ রোহিঙ্গার দায়িত্ব নিতে পারে, তাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান সহ শিক্ষা ও চিকিৎসার ব্যবস্থা নিতে পারে, তাহলে কেন 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা এখানে দিনরাত 24 ঘন্টা নিয়োজিত আছে, তাদের কর্মের ন্যায্য বেতনটা দিতে পারে না? আমরা আমাদের কর্মের ন্যায্য বেতন দাবি করছি। আমরা ভিক্ষা চাই না, আমাদের অধিকার চাই। বঙ্গবন্ধু এদেশ স্বাধীন করেছিলেন মেহনতি মানুষের জন্য। আমি চাচ্ছি এই মেহনতি মানুষগুলোর ন্যায্য অধিকার মাননীয় প্রধানমন্ত্রী ফিরিয়ে দেবে। সেজন্যই আমরা এখানে লাগাতার অবস্থান চালিয়ে যাব মাননীয় প্রধানমন্ত্রীর সাক্ষাৎ না পাওয়া পর্যন্ত। ধন্যবাদ। আপনার নাম কি ভাই? আমার নাম সালমান। সালমান, আপনি কোন এলাকা থেকে আসছেন? জি, আমি ব্রাউনবেড়া জেলা থেকে, আশুগঞ্জ থানা থেকে আসছি। চরচারতলা ইউনিয়ন পরিষদ থেকে। জি, বলেন আপনি কি দাবি নিয়ে এখানে আসছেন? আমাদের একটাই দাবি, আমরা জাতীয়করণ চাই। এখন দেখা গেছে বর্তমানে আমরা বাজার মূল্যে যে ঊর্ধ্বগতি, এই কারণে আমরা চলাফেরাটা খুব কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। দেখা গেছে আমরা করোনাকালীন সময় আমরা ডিউটি করছি, আর রেলপথে আমরা ডিউটি করছি সরকারের আদেশ অনুযায়ী। বিভিন্ন মন্ত্রণালয়ের থেকে আমরা ডিউটি করা লাগবে। আচ্ছা, আপনি এখন যে বেতন পান
বা বোনাস পান, এটা দিয়ে আপনি কিভাবে চলতেছেন বা চলেন না, কি? এটা দ্বারাতে আমাদের চলা খুব কষ্টকর হয়ে দাঁড়াতেছে। এখন আমরা চাইতেছি জাতীয়করণ হইলে একটা সর্বনিম্ন আমাদের বেতন, ভালো একটা বেতন আসবে, এতে আমরা খুব ভালোভাবে চলতে পারবো। যে ভালো সর্বনিম্ন কত বেতন হলে আপনি ভালোভাবে চলবেন? সর্বনিম্ন জাতীয়করণ সরকার আমাদেরকে সরকারি ভাবে জাতীয়করণ করুক, এটা আমাদের দাবি। আপনি এখন ডিউটি কতক্ষণ ডিউটি করা লাগতেছে আপনার? 24 ঘন্টা। 24 ঘন্টা ডিউটি করতেছেন? পুলিশ প্রশাসন যখন বলতেছে তখনই তাদের সাথে যাওয়া লাগতেছে। যখন একটা আসামি ধরতে যাবে তখন আমাদেরকে নিয়ে যায় ওনারা। তারপর দেখেছে আসামির বাড়ি চিনিয়ে দিলে তখন আসামি এলাকার মধ্যে দেখেছে আমাদের কোনো নিরাপত্তা নাই, তখন তারা আমাদের সাথে টর্চারিং করে, বিভিন্ন সময় হুমকি দেয়। তারপর আমাদের ফ্যামিলির একটা ডর ভয়ের একটা আছে, দেখে গেছে আমরা ফ্যামিলিকেও নিরাপত্তা দিতে পারতেছি না। ফ্যামিলি নিরাপত্তা দিতে পারতেছেন না। আচ্ছা, এই আপনার বাচ্চা কয়জন? আমার ছেলে মেয়ে আল্লাহর রহমতে 2 জন ছেলে মেয়ে। পড়াশোনা করে? জি, কিসে পড়াশোনা করে? একজন নার্সারিতে ভর্তি হচ্ছে। আরেকজন ছোট? জি, ছোট। আরেকজন ছোট, তাই না? জি। আচ্ছা, তাহলে 2 জন আপনি কথা বলুন। আচ্ছা, 2 জন বাচ্চার খরচ চালাইতে আপনি হিমশিম খাচ্ছেন। জি জি, পিতা মাতা আছে ওনাদের। আপনি যে চাকরিটা করতেছেন এটা কি এখন সরকারি চাকরি না? সরকারি তো পুরোপুরি এখনো হয় নাই। পুরোপুরি হয় নাই, স্বায়ত্তশাসিত চাকরি। জি জি জি, ঠিক আছে ভাই। আরেক ভাই আরেকটু কথা বলতে চাচ্ছেন, এই আন্দোলনকারীদের একজন, উনি আরেকবার কথা বলতে চাচ্ছেন। আচ্ছা, বলেন। আসলে আমি সর্বশেষ যে কথাটি বলতেছি, মনে করেন আমাদের গ্রাম পুলিশের একটা, আসলে আমি সর্বশেষ যে কথাটি বলতেছি, গ্রাম পুলিশের যে সর্বজনীন একটা পেনশন চালু হয়েছে, এই পেনশনটা যেমন বিশেষ করে আমাদের গ্রাম পুলিশের না হয়। দেখেন আমার সংসারে, মনে করেন আমার সংসারে 8 জন সদস্য আছে, আমার 5টা মেয়ে আছে, আমার বউ আছে, আমার মা আছে, আমি আমার 5টা মেয়েকে নিয়ে আমার কিভাবে আমি চলি। আমি সার্বজনীন যে পেনশনটা করবো, পেনশনটা করলে আমি টাকা কোথা থেকে দেবো? আমি তো খেতেই পারতেছি না, আমি টাকা কোথা থেকে দেবো? আপনারাই বলুন। বিশেষ দৃষ্টি আকর্ষণ করে সবার উদ্দেশ্যে আমি বলবো যে বিশেষ করে গ্রাম পুলিশকে যেমন সর্বজনীন পেনশন থেকে আপাতত মুক্তি দেয়, আমরা এই খাতে যেমন না নেই, আমরা বেতনই পাচ্ছি না, আমরা পেনশন আমরা টাকা দেবো কোথা থেকে? আপনারা বলুন। একটা কথা আমি বলবো, এই পেনশন থেকে আমাদেরকে আপনার মুক্ত দেন। এমনকি বিশেষভাবে কিছু কিছু উপজেলায় কিন্তু জোরপূর্বক ভাবে গ্রাম পুলিশকে পেনশনের আওতা করা হচ্ছে, আর যদি না করা হয় ভয়ভীতি দেখাচ্ছে যে ওনাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হবে। তাই আমি বলতেছি, আমার কথা যদি রং হয়ে থাকে বা আমি যদি কোনো ভুল বলে থাকি, আমাকে আপনারা প্রমাদ দৃষ্টিতে দেখবেন। আমার একটাই দাবি শুধু আমাদের জাতীয়করণ, আর আমরা যেন সর্বজনীন পেনশন থেকে আমাদেরকে বাদ দেওয়া হয়, এই কথা আমি শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ আপনারা শুনতে পাচ্ছিলেন যে গ্রাম পুলিশদের তাদের দাবি সম্পর্কে তাদের যুক্তি তুলে ধরলেন, এবং তারা এ বিষয়ে দাবি না আদায় হওয়া পর্যন্ত অনড় অবস্থানে থাকবেন, অর্থাৎ যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার জন্য তারা এই আন্দোলনে এসেছেন। আমরা তাদের যে দাবিগুলি হচ্ছে যে অন্যান্য বাহিনী সদস্যদের নিয়ে তাদের জাতীয়করণ, এবং এই জাতীয়করণের হলে তার জীবন মানের উন্নতি হবে এবং তারা পরিবার পরিজন নিয়ে চলতে পারবে, এবং সার্বজনীন পেনশন স্কিম পেনশন না করার জন্য এবং বঙ্গবন্ধুর গ্রাম পুলিশ সদস্য পে স্কেল প্রজ্ঞাপন পত্রের বাস্তবায়ন চাচ্ছেন আর কি। তো সাধারণত তারা যে বেতন কাঠামোর কথা বলছেন বা যে বেতনটা কথা বলছেন, এই বেতন দিয়ে বর্তমান সময়ে চলাটা অনেক কঠিন বিষয়। 7,200 টাকা সব মিলে। আবার কিছু ইউনিয়ন পরিষদ আছে যে ইউনিয়ন পরিষদগুলো স্বয়ং সম্পূর্ণ না, যেগুলি সরকারি ফান্ডের উপর চলে, সেই ইউনিয়ন পরিষদে 3,200 টাকা তাদেরকে যে বেতনটা দেয়, মানে মূল 7,200 টাকা বেতনের মধ্যে 3,200 টাকা বেতন হচ্ছে ইউনিয়ন পরিষদ থেকে আসে। কিছু কিছু ইউনিয়ন পরিষদের ম্যাক্সিমাম, অর্থাৎ অনেক ইউনিয়ন পরিষদ এই বেতনগুলি দিতে পারে না, এটা বকেয়া আছে, যার পরিপ্রেক্ষিতে তারা মূলত বেতন পাচ্ছে 3,500 টাকার কাছাকাছি, অর্থাৎ এই নিয়ে তার সংসার জীবন চালাচ্ছে। আমরা গ্রাম পুলিশের যে কর্তৃপক্ষ আছে তাদের দৃষ্টি আকর্ষণ করব, এই যারা
আমাদের নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে একেবারে প্রান্তিক লেভেলে আমাদের নাগরিকদের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আছে এবং নাগরিকদের জন্ম মৃত্যু সমস্ত খবর সমস্ত তথ্য সরকারকে দিচ্ছে। তাদের এই বিষয়টা সুনজরে দেখে যথাযথ দায়িত্ব পালন করার সুযোগ দেবেন এবং নাগরিক সুবিধা নিশ্চিত করার জন্য তাদের সুবিধাগুলি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। এই বলে আমরা আজকের এই লাইভটি শেষ করছি। তাদের এই আন্দোলনের খুঁটিনাটি বিষয় এবং যতক্ষণ আন্দোলন চলবে ততক্ষণ আমরা জাতির সামনে তাদের এই তথ্যগুলো তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে এতক্ষণ যারা ছিলেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ।